আবরারের শর্তে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো স্নিগ্ধার মুখে। হতভম্ব হয়ে আবরারের মুখের দিকে একইভাবে তাকিয়ে রইল স্নিগ্ধা। স্নিগ্ধার কোমরে রাখা হাতটাতে জোর দিয়ে চেপে স্নিগ্ধাকে নিজের আর একটু কাছে নিয়ে এলো আবরার। দুষ্টু হেসে বলল, মৌনতা সম্মতির লক্ষণ, সেটাই বুঝে নেব। কথাটা কানে পৌঁছানো মাত্রই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো স্নিগ্ধা। রাগ ক্রোধ দুটোই পাচ্ছে, খুব পাচ্ছে, কিন্তু ভুল জায়গায় ক্ষোভ প্রকাশ করে কি লাভ আছে? ক্রমশ এক হাতের আঙুলের সাথে অন্য হাতের আঙুল কচলাতে শুরু করলো স্নিগ্ধা। বুকের বাঁ পাশের হৃৎপিণ্ডটা ভয় আর অশান্তির প্রেক্ষিতে ধরাস ধরাস করে লাফাচ্ছে। কাঁপা কাঁপা চোখে আবরারের দিকে তাকালো স্নিগ্ধা। আবরার কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে। এখন যেন আবরারের এমন স্বাভাবিক দৃষ্টিটাও লোলুপ লোলুপ মনে হতে শুরু করলো স্নিগ্ধার। এতক্ষণ পর বিছানা ছেড়ে উঠে এসে স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? ভুল কিছু চেয়ে ফেলেছে? চট করে তাকালো স্নিগ্ধা, প্রগাঢ় গলায় বলল, আপনি ভালো করেই জানেন আমি আপনাকে এখনো মেনে নেইনি, তাও। কথা শেষ করতে দিল না আবরার, ব্যস্ত গলায় বলে উঠল, মেনে নাওনি তো মেনে নাও, আমার তো কোনো আপত্তি নেই। অবাক হয়ে তাকায় স্নিগ্ধা। আপত্তি নেই মানে? আপনার নেই কিন্তু আমার আছে। আপনি ঘরে আপনার স্ত্রী রেখে আমাকে বিয়ে করেছেন, তাও সম্পূর্ণ আমাকে না জানিয়ে যে আপনি বিবাহিত। তারপর একই বাড়িতে অন্য ঘরে ওনাকে রেখে আমাকে নিয়ে থাকছেন। আপনি জানেন এখন ওনার মনের মধ্যে কি ঝড় বইছে? এইটুকু বলে থামলো স্নিগ্ধা। পুনরায় আবরারের দিকে তাকিয়ে বলে, জানবেন কি করে? আপনি যে পুরুষ মানুষ, পুরুষ মানুষের হৃদয় বলতে কিছুই হয় না, যা হয় তার সবটাই মোহ। যেমন মোহ পড়ে আমাকে বিয়ে করলেন আমার বাবার গরিবের সুযোগ নিয়ে। ছোট্ট করে নিঃশ্বাস ফেললো স্নিগ্ধা। আবরারের দিকে তাকাতেই দেখলো আবরার কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আবরার বড় বড় চোখ করে জবাব দিল। তুমি এত কথা বলতে পারো, আগে জানতাম না তো। বিরক্ত হলো স্নিগ্ধা। তার এতগুলো কথা আদৌ কি আবরারের কানে পৌঁছে গেছে কিনা সন্দেহ হচ্ছে এখন। কৌতূহল মেটাতে স্নিগ্ধা জিজ্ঞেস করেই বসলো, আপনি কি শুনেছেন আমি এতক্ষণ কি কি বলেছি? আবরার মুচকি হেসে বলল, শুনেছে আর বুঝেছিও। কপালের ভাঁজ গাঢ় হয়ে আসে স্নিগ্ধার, বলে ওঠে, কি বুঝেছেন? উত্তর না দিয়েই এক ধাক্কায় স্নিগ্ধাকে দেয়ালের সাথে মিশিয়ে নেয় আবরার। চমকে যায় স্নিগ্ধা। এক মুহূর্তের জন্য ভয়ে সিটিয়ে পড়ে, আবরারের দিকে চকিত তাকায়, কাপা গলায় বলে ওঠে, এসব কি অসভ্যতা? জবাব না দিয়ে নিজের এক হাত স্নিগ্ধার গলায় আর অন্য হাত কোমরের ছোঁয়ায় আবরার মৃদু গলায় বলে ওঠে, আমি যা বুঝের বুঝেছি, তুমি এখনো বুঝতে পারোনি। শুধুমাত্র মোহের বশবর্তী হয়ে তোমাকে বিয়েটা আমি করিনি। যদি বিয়ের কারণ সত্যি সত্যি মোহই হতো, তাহলে বিয়ের মতো পবিত্র জিনিসকে মাঝখানে টেনে আনার কোনো প্রয়োজনই পড়তো না। খুব কঠিন হতো না তোমাকে আপনার ফাহাদ চৌধুরীর শয্যা সঙ্গী করতে। কিন্তু আমি ভালোবেসে তোমাকে, তাই সম্মান দিয়ে ঘরে তুলেছে। আবরারের চোখে দৃষ্টি রেখে বিদ্রুপ করে বাঁকা হাসে স্নিগ্ধা। আবরার ভ্রু বাঁকিয়ে নিয়েই বলে, হাসতো যে। স্নিগ্ধা ঠোঁটে হাসি রেখেই জবাব দেয়, আপনার কথা শুনে হাসি ছাড়া কিছুই পেল না। পরক্ষণে স্নিগ্ধা দৃষ্টি কঠিন করে নিয়ে বলল, যে পুরুষ এক স্ত্রী থাকাকালীন অন্য একজনকে ভালোবেসে তাকে কি বলা উচিত? আবরার ফাহাদ চৌধুরী? চরিত্রহীন? এমন কথাই চেয়াল শক্ত করে এলো আবরারের। কিন্তু না, চোখ বন্ধ করে রাগ সংবরণ করে তাকালো স্নিগ্ধার ক্রুদ্ধ মুখের দিকে। সামান্য হেসে বলে ওঠে, তোমার প্রশ্নের উত্তর একদিন তুমি নিজে পাবে, আমি শিওর। সেই দিন আর আমাকে এতটা ঘৃণা তুমি করবে না, বরং হাজার গুণ বেশি ভালোবাসবে। উত্তর দেয় না স্নিগ্ধা, মনে মনে আওড়াতে থাকে,
কোনো দিনও হবে না এরকম, কোনো দিনও না। আচমকা স্নিগ্ধার থেকে দূরে সরে দাঁড়ায় আবরার। প্রশ্ন করে, তাহলে তুমি তোমাদের বাড়িতে যেতে চাইছো না, তাই তো? ভাবনার সুতোতে টান পড়ে স্নিগ্ধার। অবাক হয়ে বলে। আমি এরকম কখন বললাম? আবরারের স্বাভাবিকভাবেই উত্তর দিল। বলনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এক কাজ করি, আমি বরং তোমার বাবাকে ফোনে জানিয়ে দে যে ওনার মেয়ে যেতে নারাজ, সেখানে আমি আর কি করার। কথাগুলো বলে বিছানার দিকে এগিয়ে আসলো আবরার। ফোন উঠিয়ে হাতে নিতে ছুটে এসে হাত ধরে আটকায় স্নিগ্ধা। সরু চোখে সেই দিকে তাকালো আবরার। জিজ্ঞেস করলো। কিছু বলবে? স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখ করে বলল। প্লিজ আমাকে যেতে দিন না। 3 দিন মনে হচ্ছে 300 দিন হয়ে এসেছে। আবরার অবাক হওয়ার ভান করে বলল। আমি বলেছি আমি যেতে দেব না, তুমিও তো যেতে চাইছো না। স্নিগ্ধা এবার মুখ শক্ত করে বললে। আমি মোটেও বলিনি, মন গড়া কথা বলবেন না। স্নিগ্ধার খুব কাছে এসে দাঁড়ায় আবরার। উষ্ণ নিঃশ্বাস ঠিকরে পড়ে স্নিগ্ধার মুখের ওপর। আবরার তার ঠান্ডার আওয়াজে বলে। শর্ত মেনে নিয়েছো তুমি? নাওনি তো? তাহলে কথা তো একই দাঁড়ালো। বিস্মিত হলো স্নিগ্ধা। দৃঢ় গলায় বলল। আপনি এত বাজে একটা লোক, এই শর্ত কখনোই মানব না আমি। আজকে হাসলো আবরার। বিছানার ওপর ফোন সামান্য জোরে ছুঁড়ে মারল। স্নিগ্ধা তাকিয়ে বলল। বেশ, না মানলে নেই, তবে আমি আর যাচ্ছি না। স্নিগ্ধার উত্তরের অপেক্ষা না করে সরে এসে বিছানার এক পাশে শুয়ে পড়ে আবরার। কপালের ওপর হাত ঠেকায়, চোখ বন্ধ করার আগে বলে ওঠে। শোয়ার আগে লাইটটা নিভিয়ে নিও। প্রচণ্ড কান্না পেল স্নিগ্ধার। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল গড়িয়ে। একদিকে আবরারের জঘন্য শর্ত, অন্যদিকে আবরারের হাত থেকে সারা জীবনের জন্যে মুক্তি পাওয়ার ফিনকা প্রত্যাশা। দুটোনার মধ্যে মুহূর্তে নিজেকে তলিয়ে ফেলল স্নিগ্ধা। দাঁড়িয়ে রইল থমথমে কিছু সময়। কিছু একটা ভেবে চোখের পানিগুলো মুছে ফেলল। নরম পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কাঁপা কাঁপা স্বরে ডেকে উঠল। শুনছেন? কপাল থেকে হাত নামিয়ে তাকালো আবরার। ভ্রু নাচিয়ে বলল। কিছু বলবে? স্নিগ্ধা আস্তে করে বলল। আমি রাজি। লাফিয়ে উঠে বসে আবরার। উদ্বিগ্ন নিয়ে বলে। কি বললে? স্নিগ্ধা একইভাবেই উত্তর দেয়। আমি রাজি। আবরার বিস্মিত হয়ে বলল। তুমি রাজি আমার শর্তে? ফ্যাকাশে মুখ নিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল স্নিগ্ধা। তাৎক্ষণিক স্নিগ্ধার হাতে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে আবরার। ভারসাম্য রাখতে না পেরেই শুয়ে পড়ে স্নিগ্ধা। সুযোগ পেয়ে স্নিগ্ধার ওপর সোয়া হয়ে পড়তে দেরি করে না আবরার। বুকের মধ্যে লজ্জা ঘৃণায় ধুকপুক করতে থাকে স্নিগ্ধার। কোনোভাবে এই বিশ্রী সময়টাকে যদি এখানে থামিয়ে দেওয়া যেত, তবে এমন অসহ্যকর পরিস্থিতি থেকে দৌড়ে পালাতো সে। অন্যদিকে আবরার মুখ ডোবালো স্নিগ্ধার গলাতে। ডুকরে কেঁদে উঠে বিছানার চাদর খামচে ধরল স্নিগ্ধা, কিন্তু আবরার থামল না। গুটি কয়েক চুমু খেয়ে মৃদু কামড় বসালো স্নিগ্ধার গলাতে। ব্যথায় কুঁকিয়ে উঠল স্নিগ্ধা। পুনরায় আবরার চুমু খেলো সেখানে। এবার মুখ সরিয়ে এনে তাকালো স্নিগ্ধার মুখের দিকে। স্নিগ্ধার স্নিগ্ধ মুখটাকে দেখে এখন কেমন বহার্ত লাগছে। ভয়ে কুঁকড়ে যাচ্ছে, এমন অনুভূত হচ্ছে। পাত্তা না দিয়ে স্নিগ্ধার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল আবরার। চোখ দুটো খিঁচে বন্ধ করে নিল স্নিগ্ধা। আচমকা আবরার সরে পড়ে স্নিগ্ধার ওপর থেকে। চট করে চোখ মেলে তাকালো স্নিগ্ধা। আশ্চর্যকৃত হয়ে পাশে শুয়ে থাকা আবরারের দিকে ঘাড় ফেরায়। চোখে মুখে তার প্রশ্ন, এক ঝাঁক প্রশ্ন। স্নিগ্ধা তাকাতেই অপর পাশে কাত হয়ে শুয়ে পড়ল আবরার। স্নিগ্ধার কৌতূহল মেটাতেই কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল। আমার এখন ভালোবাসার মুড নেই, বেশি না ভেবে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, অবশ্যই আলোটা নিভিয়ে দিয়ে। প্রথমে অবাক হলেও পরে স্বস্তির নিঃশ্বাস নেয় স্নিগ্ধার। তবে ভয় হতে থাকে খুব। কাল নিজের বাড়িতে আবরার তাকে নিয়ে যাবে তো। সকালবেলা ফুরফুরে মেজাজ নিয়ে তৈরি হচ্ছিল স্নিগ্ধা।
আবরার বলেছে তৈরি হতে, শর্ত পূরণ না হলেও তাকে যে নিয়ে যাচ্ছে এটাই মহারাজের দয়া। উল্লাসিত মন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ল স্নিগ্ধা। থেকে আবরার এসে হাত ধরে নিল। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা, কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? হাত ছেড়ে দিয়ে স্নিগ্ধার পেছনে এসে দাঁড়ালো আবরার। স্নিগ্ধার কপাল সংকুচিত হয়ে এলো এতে। কি করতে চাইছে কিনি? স্নিগ্ধার পিঠে ছাড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে পেছন থেকে ওকে জাপটে ধরলো আবরার। নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নিল স্নিগ্ধার পিঠ সহ পুরো শরীর। হুটহাট ব্যাপারটাতে ভেবাচাকা খেয়ে গেল স্নিগ্ধা। হুঁশ ফিরতেই নড়তে শুরু করলো, নিজেকে ছোটাতে। ফলে আরো শক্ত করে চেপে ধরলো আবরার। স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে পড়ল। এই চোখে তো আমি এমনি মায়ে পড়েছে, কাজল লাগিয়ে আরো মারতে চাইছো আমাকে? বিরক্তি নিয়ে আবারও নড়ে উঠল স্নিগ্ধা। মৃদু ক্ষিপ্ততা নিয়ে বলল। ছাড়ুন আমায়, সবসময় এসব ভালো লাগে না। জবাবে হাসলো আবরার, কিন্তু ছাড়ল না স্নিগ্ধাকে। মুক্ত করল না নিজের বাহু বন্ধন থেকে। ওইভাবেই ধরে রেখেই অন্য হাত দিয়ে একটা লাল ফ্ল্যাট বক্স উঁচিয়ে ধরল স্নিগ্ধার সামনে। স্নিগ্ধা বিরক্তি নিয়েই প্রশ্ন ছুড়ল। কি এটা? আবরার মৃদু আওয়াজে জবাব দেয়। খুলে দেখো। বক্স হাতে নিতে খুলতেই চোখ কপালে উঠে এলো স্নিগ্ধার। পুরো একটা ভারী সেট আছে স্বর্ণের গয়না। অবাক হয়ে ঘাড় বাঁকিয়ে স্নিগ্ধা তাকালো আবরারের দিকে। আবরার মিটিমিটি হাসছে। পরক্ষণে ড্রেসিং টেবিলে শব্দ করে বক্সটা রেখে দিল স্নিগ্ধা। অনেকাংশেই ছুঁড়ে মারার মতো আশ্চর্য লাগলো আবরারের। উদ্বেগপূর্ণ গলায় বলল। কি হয়েছে, পছন্দ হয়নি? স্নিগ্ধা ক্রোধান্বিত হয়ে জবাব দিল। এইসব দামি গয়না দিয়ে ভোলাতে চেয়েছেন আমাকে? লাভ নেই, গরিব হলেও আমি সেই রকম মেয়ে নই। স্নিগ্ধার কথাই আবারও মুচকি হাসলো আবরার। আমি জানি তো তুমি সেরকম মেয়ে নাও, আর এই কারণেই তুমি আমার বউ। আর নিজের বউকে কেউ গয়না দিয়ে ভোলাতে চাইবে কেন? এটা তোমাকে দেয়া আমার প্রথম উপহার, পরে নাও। এইটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার মেজাজ বিগড়ে আছে। নাক মুখ এক করে কুঁচকে তাকিয়ে আছে আয়নায় ভেসে থাকা আবরারের প্রতিবিম্বের দিকে। আবরার এবার ব্যস্ত গলায় বলে উঠল। আচ্ছা থাক, আমি পরে দিচ্ছি। স্নিগ্ধাকে বুকের সাথে মিশিয়েই বক্স খুলে একে একে সব গয়না স্নিগ্ধাকে পরিয়ে দিতে শুরু করলো আবরার। দাঁতের সাথে দাঁত চেপে স্থির হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। এতটা জঘন্য লাগছে এখনো, তাও মুখ ফুটে কিছুই বলতে পারছে না। এর থেকে অসহায়ত্ব এর কিছুই হয়নি। স্নিগ্ধাকে গয়না পরানো শেষ করে পুনরায় আয়নার দিকে তাকিয়ে আবরার অধীর গলায় বলল। বাহ, বেশ লাগছে তো তোমায়। স্নিগ্ধা কঠিন গলায় জবাব দিল। হ্যাঁ, সঙ্গের মতোই লাগছে। শব্দ করে হেসে ওঠে আবরার। স্নিগ্ধার রাগে মুখটাকেও ভীষণ এনজয় করে সে। তবে হালকা পাতলা সাজে এতটাই মায়াময়ী লাগে স্নিগ্ধার মুখটা যে এখনো কোনো কোথায় কান অবধি পৌঁছাবে কিনা ওর। পুনরায় স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকায় আবরার। বরফ গলায় বলে ওঠে। তুমি এত সুন্দর কেন? আবরারের ঘোর লাগা কণ্ঠে প্রশ্নে কিছুটা সময়ের জন্য ভরকে যায় স্নিগ্ধা। একটু আগে তার করা কথার জবাব কি দিল এই লোক? ভারী অদ্ভুত। স্নিগ্ধার চুলে মৃদু চুমু খেলো আবরার। ঈষৎ কেঁপে উঠল স্নিগ্ধা। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়েই টেবিলের ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো আবরার। তবে যাবার আগে আর একবার পিছু ফিরে তাকালো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল। কাজলটা পরে নিও, না হলে নজর লাগতে পারে। থতমত খেলো স্নিগ্ধা। আবরারের যাওয়ার দিকে তাকিয়ে বীর বীর করে বলল। এই লোক কি পাগল? সামনে আবরার আর পেছনে স্নিগ্ধা। রুম থেকে এইভাবেই হেঁটে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই এক সোফা জুড়ে ফর্মাল পোশাক পরিহিত পরিচিত একজন লোককে দেখে অবাক হলো আবরার। আবরার দাঁড়িয়ে পড়ায় স্নিগ্ধাও দাঁড়ালো, তবে কারণটা তার অজানা। পকেটে দুই হাত গুঁজে সোফার দিকে এগিয়ে এলো আবরার।
স্নিগ্ধা নড়ল না জায়গা থেকে। এবার আবরার লোকটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন ছড়ে। আপনি এই সময়? গ্লাস ভর্তি পানিতে চুমুক দিতে দিতেই তাকান শফিক। হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে জবাব দেন। ও মিস্টার আবরার, আপনি উঠে পারলেন তাহলে? আমার অপেক্ষার অবসান ঘটল। সামান্য ঠোঁট প্রসারিত করে খালি সোফায় পা তুলে বসলো আবরার। বলল, আপনি হঠাৎ এলেন আমাকে না জানিয়ে, তাও এত সকাল সকাল? শফিক বেশ ব্যতিব্যস্ত হয়ে জবাব দিল। আমি নই, মিস্টার ডিসোজা আজকে ল্যান্ড করছে, ওনারই তাড়া ছিল, উনি পাঠালেন আমায়। আবরার সোফার হাতলে হেলান দিয়ে বলল, বুঝতে পেরেছে, কিন্তু এই সময় আমি কাছে বের হচ্ছিলাম, আমারও তারা ছিল মিস্টার শফিক। শফিক হেসে জবাব দিল, আমি জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ আবরার, তবে ডিল ফাইনাল যখন আগেই ছিল তাই বেশি সময় নেব না, শুধু আপনার সাইনটাই বাকি এখন। অন্যদিকে একভাবে আবরারের পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। চোখে মুখে বিরক্তি না থাকলেও অপেক্ষায় আছে, নিজের বাড়িতে পৌঁছানোর অপেক্ষা, কাছের মানুষদের চোখ ভরে দেখার অপেক্ষা, আর সেই সাথে আবরারের থেকে মুক্তি পাওয়ার অপেক্ষা। তবুও বিরক্তি না দেখিয়ে শান্তভাবে সটান হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। সময় গুনতে লাগলো আবরারের অফিসিয়াল আলোচনা শেষের। পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঝেতে বৃত্ত আকারের মনোযোগ দিল। তারপর ট্রেতে কিছু খাবার সাজিয়ে হাজির হলো তনয়া। স্নিগ্ধাকে দেখে তার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, পরক্ষণেই পরিস্থিতির কথা ভেবে হাসি মুখে এগিয়ে এলো। তনোয়াকে দেখেই নিচের দিকে মাথা নামিয়ে নিল স্নিগ্ধা। সেদিনের এক চড়ে তনোয়াকে দেখলেই ভারী ভয় লাগে ইদানিং, তাই এতক্ষণের উসখুস ভাবটাও তার উড়ে গেল কর্পূরের মতন। পিলারের মতন শক্তভাবে স্থির হয়ে রইল এক জায়গায়। সার্ভিং ট্রে থেকে একে একে সব খাবারগুলো টেবিলে নামালো তয়না। হাসি মুখেই বলল, মিস্টার শফিক, এতদিন পর এলেন, একটু কিছু মুখে দিন, ভালো লাগবে। তনয়ার কথার প্রেক্ষিতে আবরারের ভঙ্গিমাও স্বাভাবিক থাকলেও সৌজন্যের সূচক হাসল শফিক। এইসবের আবার কি দরকার ছিল? স্যান্ডউইচের প্লেটটা শফিকের হাতে তুলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তনয়া, কিন্তু চোখ ঘুরিয়ে ক্ষণে ক্ষণে স্নিগ্ধাকে দেখছে তনয়া। আবরার আর স্নিগ্ধার সাজসজ্জা প্রমাণ দিচ্ছে দুজনেই একই সাথে বেরোচ্ছে কোথাও, কিন্তু কোথায় যাচ্ছে? হানিমুনে? ভাবতেই বুকটা কেঁপে উঠল তনয়ার। কালো জাম মিষ্টির টুকরো কাঁটা চামচ দিয়ে তুলতে তুলতে হুট করে শফিকের চোখ পৌঁছালো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। খাওয়া রেখে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন তিনি। দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আবরার বুঝতে পারল শফিক স্নিগ্ধাকে দেখছে। গলা খাঁকড়ে দিয়ে কেসে উঠল আবরার। এনি প্রবলেম মিস্টার শফিক? শফিক এবার ইতস্তত ভাবে জবাব দেয়, না মানে, ওই মেয়েটা কে? আগে তো দেখিনি এই বাড়িতে। এত আওয়াজেও মাথা তোলে না স্নিগ্ধা। অন্যদিকে আবরার কোনো উত্তর দেওয়ার আগেই তনোয়া তাড়াহুড়ো করে বলে ওঠে, ও এই বাড়িতেই থাকে, কিছুদিন হলো এসেছে। তনোয়ার দিকে আর চোখে তাকালেও আবরার। তনোয়ার শফিক সাহেবের সামনে শিথিল হাসল। শফিক সাহেব এবার স্নিগ্ধাকে আপাদমস্তক দেখে নিল, তনয়ার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, থাকে মানে আপনার আশ্রিতা? কোথায় স্নান করতে হবে মিস্টার শফিক? তনোয়ার জবাবের আগেই গুরু গম্ভীর ব্যস্ত কণ্ঠে কথাটা বলে ওঠে আবরার। টনক নড়ে শফিকের, উদ্বেগ গলায় বলে, ও হ্যাঁ, এক সেকেন্ড। মাথা নেড়ে নীলরঙা একটা ফাইল আবরারের দিকে এগিয়ে দেয় শফিক। আবরার ফাইল নিয়ে দ্রুত হাতে সাইন করে ফাইলটাকে ঠেলে দেয় শফিকের দিকে। উঠে দাঁড়ায়, তারপর তটস্থ গলায় বলে ওঠে, মিস্টার শফিক, আমাকে বেরোতে হবে, উইল ইউ প্লিজ এক্সকিউজ মি? কথার মানে বুঝতে পারায় শফিকও উঠে দাঁড়ালো, কোটের অংশ টানতে টানতে জবাব দিল, ঠিক আছে, তবে আমি আসছি এখন। ঘাড় নেড়ে সায় দিল আবরার। সামান্য হেসে করমর্দন করে নেয় শফিকের সঙ্গে। আলোচনা শেষ হওয়ার অপেক্ষা করে না তনয়া।
স্নিগ্ধাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিজের রুমের দিকে অগ্রসর হয়। আবরারের চালচলন দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। এক্ষুনি তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে এগোতে নিয়েও আবারও পিছিয়ে এসে আবরারের পাশে দাঁড়ালো শফিক। কানের কাছে মুখ নিয়ে বলল, একটু এদিকে আসবেন মিস্টার চৌধুরী, দরকারি কথা ছিল। আবরার গম্ভীর কণ্ঠে জবাব দেয়। চলুন। যাওয়ার আগে আর একবার স্নিগ্ধার দিকে তাকাই আবরার। স্নিগ্ধা এতই শক্তভাবে দাঁড়িয়ে মাথা নিচে করে আছে, ঘাড় থেকে মাথা খুলে পড়ে না গেলেই হয়। কি হলো মিস্টার চৌধুরী, আসুন। আবরারকে থামতে দেখে ডেকে উঠল শফিক। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে শফিকের দিকে তাকালো আবরার। মৃদু গলায় বলল, হ্যাঁ চলুন। হেঁটে গেটের বাইরে এসে দাঁড়ালো আবরার। শফিকের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ল। বলুন, কি বলবেন? এই দিক ওই দিক চোখ ঘুরিয়ে তাকালো শফিক। ব্যাপারটাতে ভ্রু বাঁকালো আবরার। এনিথিং রং মিস্টার শফিক? জবাবে হাত দিয়ে গলার টাইটা ঢিলে করে শফিক। আলোড়িত হেসে উত্তর দেয়, না আসলে এটা ফেভার চাইছিলাম। আবরার সন্দেহ ভাবেই বলল। কিসের ফেভার? দাঁত বার করে হাসলো শফিক। বলল, আসলে আপনি তো জানেনই যে আমি বড় বড় ক্লায়েন্ট ধরিয়ে দিতে ভীষণ পটু। কত দামি দামি বিজনেসম্যান আমার মাধ্যমে রাঘব বোয়ালদের সাথে ডিল করছে। কপাল কুঁচকে নেয় আবরার। তো শফিক ধৈর্যহীন হয়ে জবাব দিল, আসলে মিস্টার আবরার, আমি আপনাকে এরকম অনেক ক্লায়েন্ট ধরিয়ে দেব সামনে। আই সোয়ার, যদি কথার মাঝখানে আবরার প্রশ্ন করে। যদি নিজের চিবুকে হাত বোলাই শফিক। দাঁত বার করে বলে ওঠে, না মানে এক রাতের জন্য আপনাদের বাড়িতে ওই আশ্রিতা মেয়েটাকে আমার সাথে দিতেন তাহলে। শফিক এইটুকু বলতেই আগুন চোখে তাকায় আবরার। শক্ত হাতে শফিকের কোটের কলার চেপে ধরে। ঘটনাক্রমে হকচকিয়ে যায় শফিক। আবরারের চোখ মুখে দেখে ভয়ে ভয়ে বলে ওঠে। কি করছেন মিস্টার চৌধুরী? রাগ নিয়ন্ত্রণ করে শফিকের কলার ছেড়ে মৃদু ধাক্কা দেয় আবরার। এক কদম পিছিয়ে গেল শফিক। আবরার এবার বেশ সৌজন্য বাক্যে বলল, আবরার ফাহাদ চৌধুরীর হাতে কখনো ধোলাই গিয়েছেন শফিক সাহেব? গোল দৃষ্টি নিয়ে মাথা নাড়ল শফিক, যার অর্থ সে খায়নি। খেতে চান? আবরারের কাঠ প্রশ্নে ঢোক গেলে শফিক। জবাবে সে পেয়ে গেছে। কথা না বাড়িয়ে এলোমেলো কোটের কলার ঠিক করতে করতে এগোয় গাড়ির দিকে। পেছন থেকে দৃঢ় গলায় ডেকে ওঠে আবরার। মিস্টার শফিক। ভয় নিয়ে পিছু ফিরে তাকালো শফিক। আবরারও শক্ত চেয়ার নিয়ে বলে ওঠে, মিস্টার শফিক, পরের বার আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন আপনাকে না দেখতে পাই। আর আজ থেকে কোনো ডিলই হচ্ছে না, এটাই শেষ। উৎকণ্ঠাটা নিয়ে আবরারকে বোঝাতে এগিয়ে আসে শফিক। হাত নাড়িয়ে ব্যস্তভাবেই বলল, আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার আবরার। এতদিনের সম্পর্ক আমাদের একটা সামান্য কারণে আমাদের ডিল কেন ক্যান্সেল হবে? আমি তো আপনার লাভের জন্যই। হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। শক্ত মুখে তাকিয়ে বলল, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। শুধুমাত্র এতদিনের অফিসিয়াল সম্পর্কের জোরেই আপনি সুস্থভাবে ফিরতে পারছেন। বোধ করি এবার আপনার যাওয়া উচিত। আবরারের দিকে একবার হতাশভাবে তাকিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসলো শফিক। ধুলো আর ধোঁয়া উড়িয়ে শফিকের গাড়ি হাওয়া হতেই ভেতরে যাওয়ার উদ্দেশ্য পেছন ঘুরে আবরার। সদর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধাকে। স্নিগ্ধা এতক্ষণ তার ও শাফিনের আলোচনা শুনে নিয়েছে কিনা ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে আবরারের মনে। নিজের খটকা দূর করতেই ভ্রু বাঁকিয়ে বলে ওঠে, তুমি এখানে কখন এলে? স্নিগ্ধা মৃদু গলায় জবাব দিল। এক্ষুনি। স্বস্তির নিঃশ্বাস নিল আবরার। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। এসো। স্নিগ্ধা গাড়িতে বসতেই এগিয়ে এসে ওর সিট বেল্টটা বেঁধে দিল আবরার। আশ্বস্তভাবেই বলল, মাথা ঘুরলে বা বমি পেলে আমাকে বলবে। চুপচাপ মাথা নাড়ালো স্নিগ্ধা। গাড়িতে প্রথম দিন উঠতেই বমি করে জানালার ভাসিয়ে দিয়েছিল। সেটা আবরার মনে রেখে দিয়েছে, হয়তো নিজের গাড়ি নষ্ট হওয়ার ভয়ে। তবে আজ আর এইরকম হবে না সে নিশ্চিত। আবরারের হাত থেকে বাঁচার আশায় এখন সে ভীষণ
উদ্গ্রীবতা মনের মধ্যে। সময় পার হয়ে কোনো রকম বাড়ির দরজায় পা রাখতে পারলেই হলো। পুরো রাস্তায় আর কোনো কথা বাড়ায়নি কেউ। স্নিগ্ধা কিভাবে পালাবে সেসব ভাবলেও আবরারের ভাবভঙ্গি প্রকাশিত ছিল তখন। এক পর্যায়ে সিটের সাথে মাথা এলিয়ে চোখের পাতা এক করতেই ঘুমে তলিয়ে যায় স্নিগ্ধা। সেই দিকে খেয়াল করতেই এক হাত দিয়ে ঘুমন্ত স্নিগ্ধাকে টেনে নিজের বুকে নিয়ে আসে আবরার। ওইভাবে ধরে রেখেই অন্য হাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করতে থাকে। 4 ঘন্টা জার্নি শেষ করে ব্রেক কষলো আবরার। চট করে ঘুম ভেঙে চোখ খুলে তাকালো স্নিগ্ধা। নিজেকে আবরারের বুকে দেখেই ধরপড় করে সরে বসলো। কিছু না বলেই জানালা থেকে পাশ ফিরতেই বুঝতে পারলো তার গন্তব্য পৌঁছে গিয়েছে। আবরারের দিকে তাকিয়ে স্নিগ্ধা আনন্দ ধ্বনি দিয়ে বলল। আমরা এসে গেছি। শান্তভাবেই মাথা নাড়ালো আবরার। স্নিগ্ধা আদুরে গলায় বলল, দরজাটা খুলে দিন না, আমি ভেতরে যাই। এইভাবে চুপ থেকে ড্রাইভিং সিটে ছেড়ে গাড়ি থেকে নেমে এলো আবরার। স্নিগ্ধার পাশের দরজাটা খুলে দিতেই দ্রুত পায়ে নামলো স্নিগ্ধা। আবরারকে তোয়াক্কা না করেই বাড়ির দিকে দৌড়ে ধরতেই পেছন থেকে এক হাত টেনে ধরলো আবরার। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা, ব্যাকুলতা নিয়ে বলল, কি হলো, যেতে দিন। মৃদু হাসলো আবরার। স্নিগ্ধার হাত ছেড়ে দিতেই পকেটে হাত গুঁজে প্রগাঢ় গলায় জবাব দিল, ভেবো না এখানে এসেছো মানে আমার থেকে মুক্তি মিলেছে তোমার। ঠিক যেভাবে রেখে যাচ্ছে রাতে এসে ঠিক সেভাবে নিয়ে যাব। বাই বাই এনি চান্স কোনো চালাকির চেষ্টা করেছো তো? এইটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার কাছে এগিয়ে এলো। হতবাক হয়ে তাকিয়ে আছে স্নিগ্ধা। মুখের হাসি তার মিলিয়ে গিয়েছে এতক্ষণে। আবরার স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস গলে পড়ল, তোমাকে না পেলে তোমার পরিবারের সদস্যরা কি সুস্থ থাকবে কিনা কথা দিতে পারছে না। শেষের লোমহর্ষক কথায় বাকরুদ্ধ হয়ে গেল স্নিগ্ধা। আবরার আর দাঁড়ালো না, গাড়ির দরজা খুলে উঠে বসলো। অন্যদিকে জমে যাওয়ার হাত পা নিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল স্নিগ্ধা।